ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ পার করছে। এটা শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ বলে এখনো পর্যন্ত তারা টিকে আছে এবং টিকে থাকবে, যেহেতু সাংগঠনিকভাবে তৃণমূলটা খুবই শক্ত বাংলাদেশ আওয়ামী লীগের এবং একটা দীর্ঘ সময়ের আপনার রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একটা দল। ফলে এই নেতৃত্বর এই ভয়াবহ শূন্যতার সময়ও তারা নিজেরাই নেতৃত্ব দিয়ে একজন আরেকজনকে টিকিয়ে রাখছেন। অসংখ্য তরুণ, যুবক, তরুণী, যুবতী তারা আজকে এই জায়গাতে এসছে। ফলে আপনাকে এখন আর আমি জিজ্ঞেস করছি না যে আমি আসলে কি করব, আমি জানি আমাকে এখন কি করতে হবে, ধরা যাক। ফলে মাথায় রাখতে হবে। ফলে এরকম একটা জায়গাতে আমরা এর মধ্যে আমাদের লাস্ট কর্মসূচি লকডাউন, শাটডাউন এগুলো ছিল। ইলেকশনের ব্যাপারে দলীয় নেতৃবৃন্দদের মধ্যে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। দেখেন, আমি আপনাকে দল বা নেত্রীর আমাদের যেই একেবারে ক্লাসিফাইড যেই কর্মসূচি সেগুলো নিশ্চয়ই আমি ওপেন প্ল্যাটফর্মে আমি বলতে যাব না, তবে এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তো পরিস্থিতি দেখছে, তাদের এক ধরনের চিন্তা ভাবনা আছে, এবং বাংলাদেশে যে কোনো কিছুই হচ্ছে না কেন সেখানে আপনার ঘটনা আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিয়ে নতুন ধরপাকড় শুরু হচ্ছে। ফলে এইরকম একটা রাজনৈতিক বাস্তবতাতে আপনি যেটা চান সেটা যদি আপনি পালন করতে বলেন, তাহলে আমি যেমন বারবার বাংলাদেশ আওয়ামী লীগকে প্ররোচিত করছি, বলছি, এবং আমি ভিতরে বলেন বাহিরে বলেন বলছি, সেটা হচ্ছে যে সশস্ত্র বিপ্লব ছাড়া আপনি এইখানে কিছু করার জায়গা আমার কাছে সীমিত মনে হয়। আমার কথা আপনার কেমন শোনাবে, আমার কথা আপনাকে মনে হতে পারে সে নকশাল আন্দোলনের কথা বা সরবরাহ পার্টির কথা, বন্দুকের নলি, ক্ষমতার উৎস। আমি কিন্তু এই একটা জায়গাকে উজ্জ্ব রাখছি যে আমি ক্ষমতা চাই না, আমি আমার রাজনৈতিক হিস্সাটা চাই। আপনি আমাকে জয় বাংলা বলতে দেবেন না, বঙ্গবন্ধুর কথা বলতে দেবেন না, ন্যূনতম মুক্তিযুদ্ধের কথা বলতে পারছি না, জান্নাতের কথা বলতে পারছি না, আপনি আমাকে পিটিয়ে শেষ করে দিচ্ছেন। আপনি 32 থেকে শুরু করে সেসব প্রসঙ্গ আমি আনলামই না। ফলে আপনার কাছে আমি আপনাকে একটা কথা বলে রাখছি যে আমরা একটা গৃহযুদ্ধের দিকে আগাচ্ছি, এবং আমি একটা দীর্ঘ সময় ধরে বলে এসেছি, দীর্ঘ সময় বলতে গত 1 বছরের মধ্যে আমি আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি, এবং আমি জানি এই অচলায়তন যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা উই উইল টেক আপ আর্মস, এবং এইটা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। এবং সেটা এক ধরনের বলা যেতে পারে যে ওই যে আপনি কম্বোডিয়ার আপনার যদিও এটার প্রেক্ষাপট ভিন্ন, দেখা যাবে যে একটা পর্যায়ে আমাদের আসলে এই অস্ত্র নিয়ে গেরিলা যুদ্ধ করা ছাড়া আমাদের আর কিছু, কারণ আমরা তো আপনার এই 15-16 বছর 10 বছর এইভাবে মার খেয়ে যাবো না। বাংলাদেশ আওয়ামী লীগের যেই তার যে ট্রেড, পলিটিক্যাল ট্রেড যেটা আছে, সেইটা কোনোভাবে ইন্ডিকেট করে না যে সে বসে বসে গুলো সহ্য করবে। সো আমি কোয়াইট শিওর যে এইটা ছাড়া আমাদের রাস্তা নাই। তবে এবং আমি আপনাকে আরেকবার একটু বলে রাখি যে এটা আমার বক্তব্য, বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য না। তাদের হয়তো বা এক ধরনের চিন্তা আছে, বাট আমি এই ভবিষ্যৎ দেখতে পাই। সো আপনি এই ইলেকশনকে আমরা ইলেকশনে মনে করি না। আমরা ইলেকশন একটা কেন 10টা হলো সেটা আমার এটা না। আমার কাজ হচ্ছে আমি রাজনীতিতে আসতে পারাটা আমার জন্য এখন সবচেয়ে বড় ভিক্টরি। আমরা কলতলাতে কিছু ঝগড়া দেখেছি না, যে কোনো কারণ ছাড়া খিস্তি খেউর দিয়ে করে, কলতলাতে গেলে পানি আনতে গেলে অনেকে করে। ঠিক আমি বাংলাদেশে এই ধরনের একটা টোন পাচ্ছি, যেই সাম্রাজ্যবাদের কথা বলা হয়েছে, যে ফেসিজমের কথা আমাদেরকে বলা হয়েছে। ফেসিজম আসলে যেই কন্টেন্ট গুলোর মাধ্যমে আমাদের সামনে প্রতিভাত হয়, মানে ফেসিজম বললে আমরা যেটা বুঝি তার প্রত্যেকটা ইন্ডিকেশন আমি গত 5ই অগস্টের পরে পেয়েছি। সেখানে উগ্র র্যাডিক্যাল জাতীয়তাবাদ ছিল, সেইখানে মিলিটারি অপারেশন ছিল, সেইখানে আমি আপনার রেড গার্ডের মতো ভয়ঙ্কর রকমের অপমান অপদস্থ করার মতো ঘটনা ছিল, বুদ্ধিজীবীদেরকে, ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষদেরকে, সেটা ছিল। আমি সেখানে দেখেছি যে একটা কাল্পনিক শত্রু তৈরি করার জন্য একটা আধিপত্যবাদ, একটা কন্টেন্ট তারা তৈরি করেছে ভারতকে। গায়ে, ওই যে কলতলার কথাটা এই কারণেই বলেছি, গায়ে গায়ে লেগে আপনি ঝগড়া করছেন। আপনি এখন ক্রিকেট দলকে নিয়েও আপনার যে, তার মানে হচ্ছে কি, আপনি আপনার যেই পলিটিক্সটা করলে আপনি 2টো লাইক পাবেন, 2টো তালি পাবেন, আপনি সেইটাকে আপনি এক্সলেট করছেন আপনি আপনার এই ধরনের কাজকর্ম দিয়ে। আজকে আপনি ভারতে যাচ্ছেন না কি কথা বলে, একটা নর্মাল একটা প্লেয়ারের কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট তারা
ক্যান্সেল করেছে? আপনি একটা পুরো অনির্বাচিত একটা দখলদার বাহিনী, আপনি পুরো একটা ক্রিকেট টিমকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই যে প্রবল পোলারাইজেশন, বিভাজন, আপনি কি মনে হয় যে 500টা নির্বাচিত সরকার এলেও সেটা আপনি আর ঠিক করতে পারবেন যদি না আপনি রিকনসিলিয়েশন প্রসেসে যান? এখন রিকনসিলিয়েশন প্রসেস যাবেন কিভাবে? আমি তো দায়ী করছি হচ্ছে যারা এখন এখন যারা দখল করে আছে তারা, তাদেরকে ক্ষমা চাইতে হবে, আবার তারা বলছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। ফলে ইটস এ নেভার এন্ডিং ওয়ার। সো এ সিভিল ওয়ার ইজ ইনএভিটেবল। আপনি এভরি সিঙ্গেল মার্ক, আপনি যদি আপনি যদি শুধুমাত্র গৃহযুদ্ধ এইটার কন্টেন্ট গুলো আপনি দেখেন, এই পৃথিবীতে আপনি একদম সার্চ করে বের করেন, আমি প্রত্যেকটা রেড ফ্ল্যাগ আমি দেখতে পাচ্ছি। আই ক্যান সি যে সোমালিয়ার মতো, সিরিয়ার মতো ট্রাইব হচ্ছে এখানে। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগকে কমপ্লিটলি এক ঘরে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 5 থেকে 6 কোটি ভোটার আছে। আমি যদি ন্যূনতম ধরি 1 কোটি ভোটার, ধরা যান 1 কোটি ভোটার আছে, একটা দেশে 1 কোটি মানুষ কি কম? সো আমরা তো বাঁচার জন্য ট্রাই করব। সো আমার কাছে মনে হয় যে উই আর হেডিং টুয়ার্ডস এ সিভিল ওয়ার অ্যান্ড ইটস ইনএভিটেবল। এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আমি শুধুমাত্র দেখি রক্ত, মানে একজনের মাংস আরেকজন খাবো, এইটাই বাংলাদেশের ভবিষ্যৎ আমি দেখতে পাই। আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে এই মুহূর্তে ইলেকশন যদি না হয়, এরকম একটা অবস্থা থাকে, সবচেয়ে বেনিফিটেড কারা হচ্ছে? জামাত ইসলামী এবং এনসিপি। জি এনসিপির এই টোকাইগুলো, এরা কি এরা যে হম্বিতম্বি আয় রাজুতে আয়, একে মার তাকে ধর, একে জুতার মালায় গলায় দেয়, এই যে বৈষম্য বিরোধী যাদেরকে দেখছেন, এই পাতি মাস্তান থেকে শুরু করে, মানে এরা তো যখন তখন রাস্তাঘাট আটকাচ্ছে, জুলাই যোদ্ধা, অমুক যোদ্ধা, তমুক যোদ্ধা। এই পুরো জিনিসটা, এরা তো স্টেক হোল্ডার। এই অচলায়তনের স্টেক হোল্ডার কারা? এরা, তাই না? জি দেখেন, সেই গত জুলাইয়ের ঘটনা, এখনো পর্যন্ত তারা, আজকেও দেখলাম একটা ভিডিওতে দেখলাম তারা রাস্তা আটকে বসে আছে। অর্থাৎ তারা ওই যে লেগেসিটা, ওইটারও এখনো তারা সুবাসটা নিতে চায়। তো 12ই ফেব্রুয়ারি হওয়ার পরে তাদের জীবন কেমন হবে তারা কি এখন বুঝতে পারে না? ফলে তারা কেন এত ইজিলি জিনিসটাকে গিভ আপ করে দিবে? ফলে আপনি এইটা ভাবলে চলবে না যে বাংলাদেশের রাজনীতি কিন্তু নির্ধারণ করে বাংলার মধ্যবিত্ত। বাংলাদেশের মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত তারা এবং সুইং ভোটার যারা আছে, তারা বাংলাদেশের রাজনীতিকে এক ধরনের নিয়ন্ত্রণ করে। আমি কোনোভাবেই মনে করি না যে বাংলাদেশের মধ্যবিত্ত এখনো পর্যন্ত এত উন্মাদ হয়ে গেছে। বাংলাদেশকে সম্পূর্ণভাবে দখল করা হয়েছে, একটা দখলদার বাহিনী বাংলাদেশকে শাসন করছে, অবৈধ একটা সরকার এখানে আছে। সেইখানে অবৈধ সরকারের কিছু ক্রীড়ানক বসে বসে আপনার দুইটা দলকে নিয়ে আপনার এক ধরনের কি বলবো, এক ধরনের এই এই যে নির্বাচন খেলা, ছাত্র সংসদের এগুলো, এই পুরো ব্যাপারটাই আমার কাছে একটা হাস্যকর ব্যাপার। বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটটাকে যদি বিবেচনা করি, তাহলে সাবির ভাইয়ের কথাগুলা খুবই বাস্তবসম্মত বলে আমার কাছে মনে হয়। তবে আমি আগে আপনাকে বলেছি যে এই ধরনের আলোচনা করা মানে হচ্ছে যে একটা অবৈধ দখলদার বাহিনীকে পরোক্ষভাবে হলো ভ্যালিডেশন দেওয়া, বাট যুক্তির ক্ষেত্রে পার্টিকুলার টপিকে আসলে কথাগুলো প্রয়োজন বলে মনে করছি। এই যে রাজাকারদের উৎপাত, এই যে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া, এই যে আমি রেড গার্ডের কথা একটু আগে বলেছি, অর্থাৎ এই যে স্টুডেন্টদের যে চরম ভাবে বেয়াদপি, এই যে বৈষম্য বিরোধী বলেন, তারপর সংবিধানকে পরিবর্তন করে দেওয়া, এই যে জুলাই সনদ নামের একটা, মানে সিম্পলি এক ধরনের মাস্তানি, এটাকে মাস্তানি সনদও বলা যেতে পারে। মানে এই পুরো টোটাল জিনিসটার জন্য ওদের একটা একটা রেস্টের জায়গা ছিল, একটা শ্বাস নেওয়ার একটা জায়গা তারা হয়তোবা চিন্তা করছিল। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে বিএনপি আসার পরে মানুষ চিন্তা করছে না, মন্দের ভালো হলো, হয়তোবা মুক্তিযুদ্ধটা একেবারেই শেষ হয়ে যাবে না, কিছুটা টিকে থাকবে, এই ধরনের একটা কথাবার্তা। ধরেন আমার আমার এখনকার অ্যাসেসমেন্টার কন্টেন্ট, মানে অ্যাসেসমেন্টের আমার উপাদানগুলো কি? সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভিতে মানুষকে যা বলতে দেখি, কমেন্টে যা বলতে দেখি, সেগুলোর উপরে বেস করেই এক ধরনের রেজাল্ট বা এক ধরনের চিন্তা বা টানার চেষ্টা করি, রেস টানার চেষ্টা করি আমি। সেই জায়গা থেকে আমি আপনাকে এটা বলতে পারি যে ডেফিনেটলি এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে না থাকে, তাহলে সাংগঠনিকভাবে বিএনপি বা বিএনপির যে সমর্থক আছে সেটা বেশি। এটা নিয়ে আমার মনে হয় না কোনো রকমের সন্দেহ থাকা উচিত। সেটা বাংলাদেশ আওয়ামী লীগের পরে।
আর যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নাই, ফলে স্বাভাবিকভাবে বিএনপির সম্ভাবনাটা আমি দেখি। যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটা ঠিক যেভাবে হচ্ছে, ইন সাম কনটেক্সট, আপনি যেটা আলোচনার শুরুতে বললেন যে ছাত্র সংসদ ইলেকশন গুলোতে তারা যেই মেকানিজমটা করেছে, আহ, আমার আমার কাছে মনে হয় যে তার কিছুটা হলেও আমরা এই চেষ্টাটার একটা 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 প্রচেষ্টা আমরা ইলেকশনের সময় দেখতে পারি। হ্যাঁ, সেটা একটা ভালো ধরনের সম্ভাবনা আছে। জামাত ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, আপনি জানেন, এবং সেটার একটা বড় ধরনের সম্ভাবনা আমি দেখতে পাই। একটা জিনিস আমার মনে হয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে আহ, জামাতের কিন্তু আসলে হারানোর কিছু নাই। এই 50 বছরের রাজনীতির পরে তারা যে রেটরিকটা ছিল তাদের, রাজাকার, আলবদর, খেয়াল করে দেখেন আজকে ওপেনলি বাংলাদেশে বলা হচ্ছে আমি রাজাকার, ওপেনলি বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে। আমি তখন অহরহ দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধারা নাকি বিহারীদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধারা নাকি, মানে সোজা কথা হচ্ছে যে এই যে আপনার মুক্তিযুদ্ধের যেই পুরো হোল স্পিরিটটা, সেইটাকে ঠিক যেভাবে জামাত আক্রমণ করেছে এবং সেটার জন্য কোনো প্রতিরোধ নাই, এই জায়গাটাই আমি জামাতের তরফ থেকে, জামাতের এটি আমার কাছে বিজয় মনে হয়। কারণ ওরা কিন্তু এই ইলেকশনটা থেকেও সবচেয়ে বড় মনে করেছে যে বাংলাদেশে ওদেরকে যে রাজাকারের মিথ, সেইটা ভেঙে তারা একটা জায়গাতে দাঁড়ানো, তারা এটা মনে করছে। কিন্তু আপনাকে আমি এইটাও বলে রাখা ভালো যে আমার এই ক্ষুদ্র জীবনে আমি বাঙালিকে যতটুকু চিনেছি, বাংলাদেশিদেরকে যতটুকু চিনেছি, জামাত আমৃত্যু চেষ্টা করলেও আসলে এই রাজাকারের এই বন্ধনী থেকে তারা মুক্ত হতে পারবে এটা আমি মনে করি না। পুরো সিচুয়েশনটাই এমন দমবন্ধকর একটা সিচুয়েশন। অ্যাপারেন্টলি আপনার কাছে এমন মনে হলেও আমার কাছে মনে হয় এন্ড অফ দ্য ডেতে জামাতকে মানুষ আসলে ঘৃণাই করে। এবং যদি আজকে শুধুমাত্র বাংলাদেশে আওয়ামী লীগের কথা বাদ দেন, জাতীয় পার্টি যদি ধরেন একটা শক্তিশালী জায়গাতে দাঁড়া থাকতে পারতো, আহ, আমরা যেরকম ভাবে এক্সপেক্ট করি জাতীয় পার্টিকে, তাহলেও আমার মনে হয় যে সেকেন্ড লার্জেস্ট ভোটটা তারাই পেত। কিন্তু আনফর্চুনেটলি জাতীয় পার্টি ইলেকশনে আসতে পারবে কিনা, বা তাদের যে পুরো হোল রাজনৈতিক কাঠামো সেটা দুর্বল হওয়ার কারণে জামাতকেই শেষ পর্যন্ত হয়তো বা মনে করতে পারছি যে তারা অনেকগুলো সিট পেতে পারে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আদারওয়াইজ আপনি আজকে যদি ধরেন, আপনি এইভাবে কল্পনা করেন যে আজকে আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারছে, আপনি, আপনার কি মনে হয় যে জামাত 10টার বেশি আসন পেত, বা জামাতের পক্ষে এটা সম্ভব হতো? জাস্ট আপনি চিন্তা করেন, দেশে আর কোনো ঝামেলা নাই, নর্মাল ইলেকশন হচ্ছে, জামাত ইলেকশনে এসেছে এরকম একটা সিচুয়েশনে। ফলে আহ, আমার কাছে মনে হয় যে বিএনপির সম্ভাবনাটাই আমি বেশি দেখতে পাই। তো আমাদের ব্যর্থতার দায়ভার, পুরোটাই ব্যর্থতা আমাদের। আমাদের উন্নাসিকতা, আমাদের উদাসীনতা, আমাদের ল্যাক অফ সেন্স, কালচার, এই প্রত্যেকটা জিনিসকে ধারণ করতে না পারার কারণেই আজকে আপনাকে আলোচনা করতে হচ্ছে জামাতের ব্যাপারে। জামাত যে এই ইলেকশনটা করছে, জামাতের কিন্তু একটা বড় ব্যাকিং হচ্ছে এই মুসলিম ব্রাদারহুডের এই যারা এটার প্রবক্তা, বা যারা এখন এটা নাড়াচাড়া করছে, টার্কি। জামাতের একটা বড় ফান্ড এখন দিচ্ছে হচ্ছে টার্কি। আমাকে খুবই খুবই একেবারে মানে বলবো কি, খুবই কনফার্মড সোর্স থেকে আমাকে বলা হয়েছে যে এই যে জামাতের যে আজকে দৌড়ঝাঁপ এন্ড এভরিথিং, এমনকি জুলাই মাসেও একটা বড় ধরনের অর্থের সংস্থান বলেন, অস্ত্র বলেন, সেগুলো বিভিন্ন হাত ঘুরে কিন্তু টার্কির মাধ্যমে এখানে এসছে। এবং ওরা নাগরিক যেই ছাত্র শক্তি বানিয়েছিল 2023 সালের অক্টোবরে, এই সজীব মাহমুদ ভুইয়া বা এরা কিন্তু টার্কিতে গিয়েছিল, তারা করাচিতে গেছে, টার্কিতে গেছে, কাতারে গেছে। ফলে এইটাও আপনাকে মাথায় রাখতে হবে যে এইখানে পশ্চিমাদের একটা বড় ধরনের অবদান এখানে আছে। এখন আপনি আমাকে একটা চিত্র আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, ইলেকশন হয় নাই, কোনো কিছুই নাই, সবচেয়ে সুখে আছে কে এখন বাংলাদেশে? মানে ক্ষমতা উপভোগ করছে কারা? ক্ষমতা উপভোগ করতে হচ্ছে জামাতে ইসলামী এবং এনসিপির এই টোকাইগুলো। এখন এই আপনি জাস্ট যদি হিসাবটা এইভাবে দেখেন যে এই টোকাইরা মানে কোন লজিকটা এই জায়গাটা খাটবে যে ওরা মনে করবে যে একটা ইলেকশনের আসলে প্রয়োজন রয়েছে। কারণ ওদের যে হানিমুন পিরিয়ড, এটা তো কেটে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে। এরকম একটা মধু চন্দ্রিমা থেকে তারা যেতে চাইবে কেন? যদি তারা ইলেকশনে আসে, সেই ক্ষেত্রে তারা একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এই কমফোর্ট জোনটাকে রাখার জন্য। এখন দেখার বিষয় হচ্ছে যে এই কমফোর্ট জোন রাখার যেই মরণ কামড় তারা দিবে,
এইটা আসলে বিএনপি কিভাবে প্রতিরোধ করতে পারে। দিস ইজ দ্য কেস। আপনারা অন্য কিছু নিয়ে চিন্তা না করলে হবে যে এই যে জামাতের যে একটা প্রবল চেষ্টাটা হবে ইলেকশনে, এইটাকে আসলে কিভাবে ডিল করবে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রশাসন এবং জামাতের পক্ষে কিন্তু শুধু জামাত একা কাজ করছে না, জামাতের পক্ষে এই যে 8 দল তারা করেছিল, চরমোনাই, হেফাজত, এরা যদিও বিভিন্ন সোর্স থেকে বলছে যে হেফাজত এটা করবে না, সাহায্য করবে না, বা এটা করবে না, হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এভার, কিন্তু আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে আইদার আপনার ইলেকশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে কোনো ঘটনা চক্রে, তা না হলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মানে এই এই দখলদার বাহিনীর মধ্যেও যে ইঞ্জিনিয়ারিং, সেই জায়গাতে জামাতের একটা বড় ধরনের প্রচেষ্টা থাকবে। আপনি যদি ভোটের রেশিওটা চিন্তা করেন, ভোটের রেশিওটা আমরা ভোট দিতে যাব না। আমাদের আমাদের পার্টি থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা এই ব্যাপারে একমত যে আমরা এখানে ভোট দিতেও আমরা যাব না, আমাদেরকে ছাড়া কোনো ভোট নাই। সো আমি আমি আমরা আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগ এখানে, আওয়ামী লীগের প্রেসিডেন্ট নাই, যদিও যদি কেউ অতি উৎসাহী হয়ে ভোট দিতে যায়, বা জামাত যদি ধরেন ওই যে প্রভোগ করে যে তোমার তোমার মামলা এই হবে সে হবে, এই ধরনের হয়তো এগুলো অঞ্চল ভেদে হতে পারে, বাট সামগ্রিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা ভোট দিতে যাব না। আমাদের এলাই যারা আছে তারা সহ আমরা ভোট দিতে যাব না, ওরা ওদের ভোট করবে। কিন্তু এই এই পুরো জায়গাটাকে যদি আপনি একটা নর্মাল একটা গ্রিডে ধরেন, নর্মাল একেবারে নর্মাল সিচুয়েশনে, তাহলে তো এটা চোখ বন্ধ করে আপনি ইউ নো দ্য রেজাল্ট, আপনি আপনি তো জানেন কি হবে।